আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব এই এই চয়েস লিস্টের অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা জানেন যে আবেদন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়ে গেছে। আবেদনটির ক্ষেত্রে চয়েস লিস্ট সাধারণত খুবই গুরুত্বপূর্ণ। এখানে চারটি বিষয় মাথায় রাখতে অবশ্যই বলবো, যাদের মেরিট লিস্টে ভালো আছেন বা চাকরি হওয়ার সম্ভাবনা ভালো, তাদের ক্ষেত্রে অবশ্যই এই এই চারটি না, মেনলি পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলো হলো যে, প্রথম যে বিষয়টা, সরকারি প্রতিষ্ঠানে মানে প্রতিষ্ঠানটি সরকারি হওয়ার সম্ভাবনা কেমন, মানে জাতীয় করার সম্ভাবনা কেমন, এটা নিয়ে আলোচনা করব। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীর সংখ্যা কেমন, হ্যাঁ, শিক্ষার্থীরা ভালো না খারাপ, এ বিষয়ে নিয়ে আলোচনা করব। তারপর আলোচনা করবো প্রতিষ্ঠানটির কাজের পরিবেশটা কেমন, এগুলো বিষয় কিন্তু আমরা মাথায় রাখতে হবে। কাজের পরিবেশটা কেমন, এগুলো কেন গুরুত্বপূর্ণ সেগুলো বলবো। তারপর ফিমেল কোটা নিয়ে আলোচনা করবো, এবং মাদ্রাসা, ফিমেল কোটা এবং মাদ্রাসার সাথে কি সম্পর্ক এবং দূরত্ব, ফিমেল কোটার সাথে দূরত্বের কি এটা সম্পর্ক আছে, এটা নিয়ে আলোচনা করব। এবং নামের বানান, এটা সার্কুলারে বলা আছে, অন্যান্য তথ্য নিয়ে আলোচনা করব। ওকে, ফার্স্ট অফ অল প্রথমে আমি আসি যে প্রতিষ্ঠানটি সরকারি হওয়ার সম্ভাবনা কেমন। তো এই সরকারি হওয়ার সম্ভাবনা কেন বলছি, কারণ হলো যে ওদের ভবিষ্যতে কিন্তু সামনে অনেক প্রতিষ্ঠানে কিন্তু সরকারিকরণ হয়ে যাবে, জাতীয়করণ হয়ে যাবে। জাতীয়করণ হলে যে বিষয়টা হবে যে আপনার সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি সরকারি সুযোগ সুবিধা পাবেন। আপনার বয়স ধরেন 30+, তাহলে কিন্তু আপনি সরকারি কর্মকর্তা হতে পারেন। ধরেন আপনি যদি রিটায়ার্ড করার একদিন আগেও যদি প্রতিষ্ঠানটি সরকারি হয়, তাও কিন্তু আপনি সরকারি কর্মকর্তা এবং সকল সুযোগ সুবিধা ভোগ করবেন। তাহলে আপনি অবশ্যই বিষয় মাথায় রাখতে হবে যে প্রতিষ্ঠানটি সরকারি হওয়ার সম্ভাবনা কেমন, হ্যাঁ, এর খোঁজ নিতে হবে। যাদের লবিং ভালো, রেজাল্ট ভালো, এগুলো বিষয় কেমন, কি অবস্থা। এবং সরকার কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে, এবং আমি একটা উদাহরণ হিসেবে বলি। আমি আমার বাড়ির পাশে, মানে আমি যেখানে থাকি আর কি, তার বাড়ির পাশে একটা ডিগ্রি কলেজ, এমপিও কলেজ, এটা সরকারিকরণ হয়ে গেছে। তাহলে তারা ওই প্রতিষ্ঠানের যে কর্মকর্তা বা কর্মচারী বা শিক্ষকরা কিন্তু জীবনেও ভাবেনি যে আমার এই চাকরিটা, আমার বয়স হলো 45 বছর, যে আমার চাকরিটা সরকারি হবে। হ্যাঁ, এরা কখনো কি ভাবছে? ভাবেনি কিন্তু। কিন্তু এই যে গুড লাক হয়ে গেছে, বা আপনার ভালো প্রতিষ্ঠান চয়েস করতে পারছে তারা, যার কারণে তাদের চাকরিটা কিন্তু কি হয়ে গেছে, সরকারি হয়ে গেছে। তো সরকারি হওয়ার সম্ভাবনা কেমন। এবং বর্তমান সরকার কিন্তু একটা টার্গেট করছে যে প্রতিষ্ঠানগুলোকে, যে এগুলো এমপিও আছে, এগুলোকে সরকারিকরণ করবে। সরকারিকরণ করলে কি হবে, সরকারি কিন্তু অনেক সুযোগ সুবিধা হবে। কিরকম? সরকারি দলটা ভারী হবে, সকল কর্মচারী কিন্তু সরকারি হয়ে যাবে, তাদের কিন্তু অবশ্যই সরকারি সাপোর্ট করতে হবে, তাই না? সরকারি দলটা ভালো ভালো ভারী হয়ে যাবে। এই জন্য সরকার চাচ্ছে যে বেতন যেহেতু দেওয়াই লাগে, তাই না, এমপি প্রতিষ্ঠানকে বেতন যেহেতু দিতেই হয়, সুতরাং সরকারি করলে তো অসুবিধা নেই। তো প্রত্যেকটা উপজেলায় একটা করে সরকারি কলেজ করার অলরেডি কাজ শুরু করে দিয়েছে, এবং ঘোষণা করছে যে ওদের ভবিষ্যতে সকল প্রতিষ্ঠান 10 বছর 20 বছরের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানই সরকারিকরণ করবে, জাতীয়করণ করবে। যেমন প্রাইমারিগুলো দেখেন, প্রাইমারিগুলো কিন্তু সবই সরকারি, গ্রামে হোক শহরে হোক সবই সরকারি, অর্থাৎ সরকারি করার একটা চেষ্টা করছে। তো অলরেডি কিন্তু এই বিগত 8 বছর 13 বছর, অর্থাৎ 8 সাল থেকে 23 সাল পর্যন্ত প্রায় 5,000 শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অলরেডি সরকারিকরণ হয়েছে। সুতরাং আপনি খেয়াল করবেন যে আপনার প্রতিষ্ঠান সরকারি হওয়ার সম্ভাবনা কেমন, এই বিষয়টা অবশ্যই আপনি মাথায় রেখে আবেদন করবেন। ফার্স্ট প্রায়োরিটি এটি থাকবে যে প্রতিষ্ঠানটির, যে যারা মেরিট লিস্টে প্রথম দিকে থাকে আর কি, যে প্রতিষ্ঠানটি জাতীয়করণ হওয়ার সম্ভাবনা কেমন। জাতীয় যদি অদূর ভবিষ্যতে 5 বছর বা 3-4 বছরের ভিতরে সরকারিকরণ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মানে কেল্লাফ হতে আর কি, সেখানে বিশেষ ক্যাডারের মতো সমমর্যাদা পাবেন। বিশেষ করে ডিগ্রি কলেজগুলো কিন্তু সরকারি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। যারা আস্তে আস্তে অনার্স করছে, সেগুলো কিন্তু সরকারিকরণ হয়ে যাবে। পরবর্তী আরেকটা বিষয় আলোচনা করবো, সেটা হলো কি, যে শিক্ষার্থীর সংখ্যা, প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা কেমন। তো শিক্ষার্থীর সংখ্যা কেমন বলতে বোঝাচ্ছি যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে দেখবেন যে A+ ছাড়া ভর্তি করায় না, হ্যাঁ, A+ লাগবে, এরকম ভালো রেজাল্ট লাগবে, সেগুলো তাদেরকে ভর্তি করায়। আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে দেখবেন যে শিক্ষার্থী খুঁজে পাওয়া যায়, মানে স্টুডেন্টের বাড়ি বাড়ি গিয়ে স্টুডেন্টের খুঁজে আনতে হয়, এমন অবস্থা। এটা কিন্তু খুবই পেইনফুল একটা কাজ। যাদের মনে করেন যে এরকম সমস্যার মধ্যে আছে, যে 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 প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানে যারা চাকরি করে তারাই বোঝে যে কষ্ট কীরকম, বাড়ি বাড়িতে ছাত্র সংগ্রহ করা, এটা তাহলে কীরকম পেইনফুল। হ্যাঁ, এরকম দেখবেন যে শিক্ষার্থী কেমন, রেজাল্ট কেমন, হ্যাঁ, এসএসসিতে কতজন পরীক্ষা দেয়, ফেল কেমন, পাস কেমন, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনি দেখবেন। কারণ ভালো শিক্ষার্থী যেখানে আছে সেখানে কিন্তু কাজ করে মজাই আলাদা। কারণ ভালো শিক্ষার্থী যেখানে, ভালো স্টুডেন্ট যেখানে, সেখানে অভিভাবকরা অবশ্যই ভালো হবে, সবাই ভালো হবে, ঠিক আছে। ভালো স্টুডেন্ট থাকলে আপনি টিউশনও করতে পারবেন, মানে পরিবেশটা ভালো হবে মোট কথা। সুতরাং দেখবেন যে শিক্ষার্থীর স্ট্যান্ডার্ড কেমন, কোয়ালিটি কী ধরনের শিক্ষার্থী ওখানে ভর্তি হয়। হ্যাঁ, এই জন্য যেখানে ভালো শিক্ষার্থী আছে, ভালো স্টুডেন্ট আছে, সেখানে কিন্তু আপনারা জয়েন করার চেষ্টা করবেন। সেখানে চয়েস লিস্টটা প্রথম দিকে রাখার চেষ্টা করবেন যে শিক্ষার্থীর স্ট্যান্ডার্ড, মানে শিক্ষার্থী আছে কিনা, কাম্য শিক্ষার্থী
আছে কিনা, বা শিক্ষার্থীরা ভালো স্টুডেন্টরা সেখানে ভর্তি হয় কিনা। বলবো সেটা হলো যে প্রতিষ্ঠানটির কাজের পরিবেশ কেমন। প্রতিষ্ঠানটির কাজের পরিবেশটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানে যদি আপনার সভাপতি ভালো না হয়, হ্যাঁ, বা হেডমাস্টার বা হেড টিচার যারা বা প্রধান যেগুলো আছে, তারা এখানে কি ধরেন যে সবসময় চাপের মুখে রাখে, এটা কিন্তু অনেক একটা পেইনফুল একটা কিছু। দেখবেন যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেমন তার সভাপতি সবসময় কথা শুনে, যেটাই করবেন সেটা তার পছন্দ না, এরকম এইগুলো কিন্তু কাজ করা খুবই পেইনফুল। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানটা কেমন এগুলো খোঁজ নেবেন, যে তারা কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান খুবই ভালো মাটির মানুষ, আবার কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান মনে করেন যে সব সময় বিধি এটা করবেন না, ওটা করবেন না, এই করেন সেই করেন, হ্যাঁ, বিধি নিষেধের মধ্যে রাখে, তারপরে কথা শোনায়, এক্সট্রা কাজ দিবে। হ্যাঁ, এগুলো অনেক সমস্যা আর কি। প্রাইভেট টিউশন করতে যাবেন, সেগুলো বলবেন ভাগ দেওয়া লাগবে, আপনি ধরেন যে যা যা কামাই করবে তার অর্ধেক ওরা খাবে, এরকম অবস্থা। সুতরাং কাজের পরিবেশটাও দেখবেন যে আপনি আসলে যেখানে চাকরি করবেন সেখানে যদি কাজ করে মজা না পাওয়া যায়, সেই পরিবেশটা, হ্যাঁ, দূরেও হোক, কিন্তু আপনি যদি কাজ করে মজা পান, শান্তি পান, তাহলে কিন্তু সেটা আপনার জন্য অনেক আরামদায়ক মনে হবে। হ্যাঁ, সুতরাং কাজের পরিবেশটাও খেয়াল করবেন। কারণ হলো এই চাকরিগুলো কি হয়, এই চাকরিগুলো কিন্তু নর্মালি যেখানে পোস্টিং হয় সেখানে কিন্তু অনেকদিন থাকতে হয়, অনেকদিন থাকতে। অন্যান্য চাকরি যেমন ট্রান্সফার হয়ে চলে গেল, এগুলো কিন্তু ট্রান্সফার সুযোগ অবশ্য এখন চালু হয়নি, হবে হয়তো বা, কিন্তু যদি না হয় সেখানে কিন্তু ওখানে কিন্তু আপনি থাকতে হবে। সুতরাং কাজের পরিবেশটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনার কলিগরা কেমন, হ্যাঁ, এই বিষয়গুলো খুবই সতর্কতার সাথে আপনাকে মাথায় রাখতে হবে। চাপের মধ্যে যেন না থাকতে হবে। টিচাররা যদি চাপের মুখে থাকে তাহলে কিন্তু পড়াতে ভালো লাগে না, মোট কথা। আচ্ছা, পরের যে বিষয়টা আছে ফিমেল কোঠা। এই ফিমেল কোঠা আসলে কারা আবেদন করে? ফিমেল কোঠা কিন্তু ফিমেলরা আবেদন করবে। এখন ফিমেলরা কিন্তু আমার মেল কোটা আবেদন করতে পারে, অর্থাৎ বোধ বোধ কোটাতে আবেদন করতে পারে। কিন্তু মেয়েরা সবসময় চেষ্টা করবেন কি ফিমেল কোটায় আবেদন করার, কারণ বোধ কোটায় কিন্তু ছেলেদের একটা চান্স থাকে, ফিমেল কোটাতে ছেলেদের চান্স নেই। আপনি যদি বোধ কোটায় আবেদন করেন, মেয়েদের কথা বলছি, বোধ কোটায় আবেদন করলে কিন্তু একটা ছেলের কিন্তু হক নষ্ট হতে পারে। কিরকম, ওখানে একটা ছেলে চাকরি হতে পারতো, সেখানে আপনি চাকরি করলেন, আর ফিমেল কোটা ফাঁকা থেকে গেল। সুতরাং সবসময় চেষ্টা করবেন ফিমেল কোটায় আবেদন করতে। আচ্ছা, ফিমেল আবার মাদ্রাসা কোটায় মাদ্রাসাতে আবেদন করবেন কিনা, এটা একটা প্রশ্ন আসে। কিন্তু মাদ্রাসাতে কিন্তু ফিমেলদের একটু মানে ওইভাবে ইয়ে হয় না আর কি। আমি দেখছি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে একটা টিচারও ফিমেল নাই। আপনি যদি হুট করে জয়েন করেন, সবগুলোই ধরেন যে মেল টিচার, তার ভিতরে আপনি একটা ফিমেল টিচার, একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে যেতে পারেন। সুতরাং মাদ্রাসায় কিন্তু আপনার ফিমেলরা কম জয়েন করে নর্মালি, তো জয়েন করলে একটা অস্বস্তিকর পরিবেশ হতে পারে। কিন্তু যদি চাকরি না হয় বা পাশাপাশি থাকে, এটা একটু খেয়াল করবেন আর কি বিষয়টা, ঠিক আছে? ফিমেল কোটা মাদ্রাসার একটু সমস্যা। আর দূরত্ব কিন্তু ফিমেল কোটার জন্য খুবই একটা সমস্যা। কিন্তু ছেলেদের ক্ষেত্রে আসলে অনেকে চিন্তা করে যে দূরত্ব দূরে দেবো কিনা। ছেলেদের ক্ষেত্রে আমি বলবো যে আসলে ভালো প্রতিষ্ঠান আপনারা দেবেন, দূরে কোনো ব্যাপার না। আপনি কিন্তু সারা জীবন বাসায় থাকবেন না, বাসায় থাকলেও কিন্তু মান সম্মান পাওয়া যায়, দূরে থাকাই মোটামুটি ভালো। দূরে থাকলে কি হবে, আপনি অনেকদিন পর বাসায় আসলে দেখবেন যে ভালো লাগবে। আচ্ছা, দূরে থাকলে আরেকটা সুবিধা হলো ছেলেদের ক্ষেত্রে, যে আপনি ধরেন যে একটা মেয়ে বা যাকে বিয়ে করবেন তাকে নিয়ে কিন্তু সেখানে গিয়ে সংসার করতে পারেন। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু কিন্তু একটা সমস্যা। মেয়েরা ধরেন যে দূরে পোস্টিং হলো, আমার একটা পরিচিত আছে দূরে পোস্টিং, সিলেট সিলেট না, চট্টগ্রামে পোস্টিং মনে হয়। দূরে পোস্টিং, এখন দূরে পোস্টিং হওয়ার কারণে কি তার বিয়ে শাদী করতে সমস্যা হচ্ছে, সত্যি কথা, মানে ফ্রাঙ্কলি বলতে কি। কারণ হচ্ছে সে পারতেছে না একটা বেকার ছেলেকে বিয়ে করতে, সে এখন তার এলাকার ছেলে বিয়ে করতে চায়, অথচ সেই এলাকার ছেলে আবার ওখানে যাইতে চায় না, সে ওখানে আসতে পারছে না, সুতরাং সমস্যা। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয় না। ছেলেরা কিন্তু তার এলাকার একটা বিয়ে বিয়ে করে যেখানেই চাকরি হোক সেখানে গিয়ে কিন্তু সুখে সংসার করছে অনেকে। কিন্তু মেয়েরা কিন্তু এটা একটু ঝামেলার মধ্যে পড়ে আর কি। সুতরাং মেয়েদের যেহেতু চাকরি হওয়ার সম্ভাবনাও বেশি, কোটাও থাকে, মহিলা কোটাও আছে, সব দিক দিয়ে মিলে মেয়েরা সবসময় চিন্তা করবেন ফিমেল কোটায় আবেদনটা করার জন্য, এবং আশেপাশে করার চেষ্টা করে, এবং মাদ্রাসাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে মেয়েদের জন্য বলছি। ছেলেরা করতে পারে, সমস্যা নেই। আচ্ছা, আগেও বলেছি তো বিষয়টা গেল। আরেকটা হচ্ছে কি, এই নামের বানান কিন্তু এই বিষয়টা সার্কুলারেও বলা আছে যে নামের বানান যেন কখনোই ভুল না হয়। নামের বানান ভুল হলে কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে, কারণ সফটওয়্যারের মাধ্যমে দেখবে যে আপনার নামের মান মিলতেছে না, সনদের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। সুতরাং আপনাকে কি করবে, ওখান থেকে এরর দেখায় বাতিল করে দিবে, আপনার আবেদনটা বাতিল হয়ে যেতে পারে। নামের বানান অবশ্যই সঠিক করতে হবে। কিন্তু আমি এত বলছি তারপরে দেখবেন যে অনেকেই নামের বানান ভুল করবে, ঠিক আছে? সুতরাং এই যারা যারা বিশেষ করে কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করে বা আপনার নিজে করে, দেখুন নিজে করলে তো অনেক সময় চোখের মানে ভ্রম সৃষ্টি হয়, ভুল ভ্রান্তি হয়ে যায়। সুতরাং দেখবেন যে যারা মোটামুটি দক্ষ তাদেরকে দিয়ে করানোর চেষ্টা করবেন। আমি এই বিষয়ে সহযোগিতা করছি অবশ্য। আমার আপনারা ইচ্ছে করলে আমার সাথে যোগাযোগ করেও কিন্তু দেখাতে পারেন বা আবেদনটা সঠিক হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। আমি এই বিষয় নিয়ে কাজ করছি, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনি ফোন করতে পারেন 01321787970, এই নাম্বার যোগাযোগ করতে পারেন। আমি অনেকে আবেদন করে দিচ্ছি, ঠিক আছে? আবেদন করে দিচ্ছি। মোটামুটি 1000 টাকা হচ্ছে আপনার টোটাল খরচটা আর কি, এসএমএস সহ একটু বেশি খরচ, 1000 টাকা প্লাস আপনার যে পারিশ্রমিক হিসেবে 500 টাকা নিয়ে আমি মোটামুটি সবার আবেদনটা করে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে
যোগাযোগ করতে পারেন। তো এই হলো বিষয়, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এই কাম্য শিক্ষার্থীর সংখ্যা নিয়ে আমাদের কিন্তু ভিডিও আছে আমার চ্যানেল, সেগুলো আপনি দেখে নিতে পারেন। তো যাই হোক, সব অনেক কথাই বললাম, আরও অনেক কথাই ছিল, সময়ের অভাবে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, বলতে পারছি না। সুতরাং আমার পরবর্তী ভিডিও কিন্তু আরও আসবে এই বিষয়গুলো নিয়ে। আপনারা এখনই আবেদন করেন না, মোটামুটি ড্রাফট করে রাখতে পারেন, ফাইনালটা করে একটু পরে করেন। এই বিষয় নিয়ে আরও অনেক কথা বলবো, আমার অনেক কথা বলার আছে, ঠিক আছে, অভিজ্ঞতার আলোকে। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে আবেদন করবেন। আশা করি আপনাদের ভালো কিছু হবে, ভালো কিছু হোক এই আশা আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।